সমালোচনা যেন পিছিয়ে ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের। গেল ৭২ ঘন্টা যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বা সুশীল সমাজ অথবা যারা নির্বাচনমুখী জনগণ আছেন তারা বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ লেভেলে সমালোচনা করছেন। আপনাদের খেয়াল থাকার কথা, ঈদের ঠিক আগের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, দীর্ঘ চূড়া বক্তব্য, প্রায় ৪০ মিনিটের। তার মধ্যে ফোকাসেবল যে পয়েন্টেড বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর মধ্যে একটা পর্যায়ে গিয়ে তিনি বলছিলেন যে বন্দরের ইস্যুটা, যে এটার মালিকানা না, এটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার জন্য বিদেশি একটা দেশকে এটার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন যে ওই দেশটা পৃথিবীর যেই সব দেশে এই মুহূর্তে কাজ করছে সেই দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। ভালো কথা। এর পরের অংশে তিনি যখন বললেন যারা এই বন্দরের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অথবা এটাকে বাস্তবায়ন হতে দিতে চাচ্ছে না বা একটা ন্যারেটিভ তৈরি করছে, তাদেরকে প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কাদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছেন? ওনার এই বক্তব্য নিয়ে বিএনপি সহ সুশীল সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বন্দরের ইস্যুতে যারা যারা কথা বলছে এদের মধ্যে প্রধান অন্যতম হচ্ছে বিএনপি, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যারা বলছেন যে বন্দরের ইস্যুটা এটা রাজনৈতিক সরকার, তারা এটার ব্যাপারে ডিসিশন নেবে, অথবা তিনি যদি কোনো দেশকে দিতে চান সেটা রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড হয়ে তিনি সিদ্ধান্ত নিতে হবে। মতের বিপরীতে কেউ গেলে তাদেরকে প্রতিহত করার যে ঘোষণা, সেটা শেখ হাসিনার যে বক্তব্য ছিল বিভিন্ন সময়, যেমন তার মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তিনি বলতেন এটা বন্ধ করে দিব, ওইটা হবে না, এটা হবে না, বা কোটা নিয়েও যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে ফেসিজমের আওয়াজ অনেকে ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গলায় গত 10 মাস শেষে আজকের দিনে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে অনেকটা এইরকম ফেসিজমের আওয়াজ নাকি শোনা যাচ্ছে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার নানামুখী আলোচনা সমালোচনা। তবে আমি মনে করি, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, বন্দর ব্যবস্থাপনা না, বাংলাদেশের অনেক কিছু আছে যেগুলোকে মডিফাই করা দরকার। তবে সেই মডিফাইয়ের ইস্যুগুলো যেহেতু জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের ইস্যু আছে, সো এটার ব্যাপারে একটা টেন্ডার হোক, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুক, বিশ্বের 10, 15, 20টা দেশ তারা এই বন্দরের জন্য টেন্ডার সাবমিট করবে, সেখান থেকে যে বেস্ট দেশগুলো আছে তাদের মধ্যে কাউকে না কাউকে বন্দরের ব্যবস্থাপনা দেওয়া হোক, এবং কি চুক্তি হচ্ছে সেই কোম্পানিটার সাথে বা ওই রাষ্ট্রের সাথে। কোন রাষ্ট্র ডক্টর ইউনূস এটা বলেনই নাই, তিনি বলছেন না কোন দেশের কোন কোম্পানি, এটা তো জনগণের জানার অধিকার আছে। কারণ তিনাকে যেই কারণে ক্ষমতায় বসানো হয়েছে, ক্ষমতায় বসানোর পরে তিনি যে কাজগুলো করবেন এজ এ রাষ্ট্রপ্রধান হিসাবে জনগণের কাছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। সো ওনার বক্তব্যের মধ্যে যে জিনিসটা আসছে, বিএনপির দাবি যে তিনি বিষয়গুলোকে পরিষ্কার না করে একটা ধোঁয়াশাকার ধারণ করেছেন এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিহত করার। তো ওনার প্রতিহত করার জন্য ওনার কি নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠী আছে? তিনি কি এনসিপি কে আহ্বান জানাচ্ছেন, নাকি জামাত ইসলামকে আহ্বান জানাচ্ছেন, নাকি কাকে যে প্রতিহত করার জন্য? প্রতিহত করবে কারা আর কাদেরকে প্রতিহত করবে? কারণ এই বন্দর ইস্যুতে সারা বাংলাদেশের 95% মানুষ ভুল বুঝে হোক, না বুঝে হোক বা বুঝে হোক এটার বিরোধিতা করছে। যেহেতু বিরোধিতা করছে, প্রতিহত শব্দ একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এই বক্তব্য দিতে পারেন না। এটা প্রত্যেকটা রাজনীতিবিদদেরই করার সমালোচনার জায়গা কিন্তু এই জায়গাটা ঘিরে তৈরি করা হয়েছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনৈক্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে। তো সেইগুলোকে তিনি খোলামেলা করা উচিত, অথবা প্রেসের উচিত, ওনার যে প্রেস সচিবরা আছেন, বন্দর নিয়ে একদম স্পষ্ট একটা বার্তা যে হ্যাঁ, পৃথিবীর এই দেশটা বন্দরের এই দায়িত্বটা পাচ্ছে। ভালো হলে রাষ্ট্রের জন্য কোনো সমস্যা নাই, জনগণ বুঝবে। তো কি কি চুক্তি হচ্ছে, কত বছরের চুক্তি হচ্ছে, সেখানে বাংলাদেশ কি পাচ্ছে, তারা কি পাবে, এই বিষয়গুলো একদম পানির মতন পরিষ্কার করে একটা প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে এই ভুল বোঝাবুঝিগুলোর জায়গা থাকবে না। কেউ কেউ বলছেন যে তিনি ব্যবসায়ী মানুষ, তিনি ব্যবসা ভালো বোঝেন, সো যেই দেশকে দিচ্ছেন সেখান থেকে তিনি হয়তো তার কোনো ব্যবসায়িক সুবিধা নিতে পারেন, কারণ তিনি ক্ষমতায় আসার পরে তার যে গ্রামীণ ব্যাংক বা আরো যে প্রতিষ্ঠানগুলো আছে যথেষ্ট ব্যবসায়িক সুবিধা তিনি সরকার প্রধান হয়ে নিজেই নিয়ে নিয়েছেন। সো আগামী দিনে যে নিবেন না, এটার গ্যারান্টি কি? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ ফসকে হোক, বুঝে হোক, না বুঝে হোক, মাঝে মাঝে এমন বক্তব্য দেন যেগুলো নিয়ে তিনি নিজের কথায় নিজেই কিন্তু ভেজালে পড়ে যান, এর আগেও পড়ছেন। দরকার হচ্ছে এটা ক্লারিফিকেশন। আমিও এটা ক্লারিফিকেশন চাই। ভালো থাকুন। চারদিক থেকে শত্রু জোগাড় করে ফেলেছে আমাদের এনসিপির একদম টপ লিড কয়েকজন নেতা, যার মধ্যে
হান্নান মাসুদ ওরফে কেউ কেউ তাকে দুষ্টুমি করে কান্না মাসুদ বলেন। আসলে তার ভয়েসটার মধ্যে একটা কান্না কান্না ভাব আছে, বিপ্লবী কথা বললো একটা কান্না ভাব আসে, তবে অনেকটা তিনি পার করে ফেলেছেন। যাই হোক, হান্নান মাসুদ সহ এনসিপির যারা প্রথম সারির নেতাকর্মী আছেন তারা অনেকেরই চক্ষুশূল হয়ে আছেন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব, এমনকি বিএনপির নেতাদেরকে বিভিন্ন কটাক্ষ করে মন্তব্য, প্লাস আওয়ামী লীগের সাথে তো আছেই, এমনকি এই জোটবদ্ধ দলগুলোর যে বাকি সতীর্থরা আছেন তাদের কাছেও চক্ষুশূল হচ্ছে এই মুহূর্তে হান্নান মাসুদ থেকে শুরু করে এনসিপির একদম টপ লেভেলের নেতাকর্মীরা। সো তাদের উপরে যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এটা আশঙ্কা ছিল, কিন্তু ঘটনা প্রকৃতপক্ষে ঘটেই গেল। আপনারা জানেন যে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করছেন এনসিপির এই ঊর্ধ্বতন নেতারা। তো সেখানে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইনিং করছেন, মহড়া দিচ্ছেন, পাশাপাশি জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন। গতকালকে হান্নান মাসুদ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি একটা শোডাউন করেছেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম, কালকে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মোটরসাইকেলের যে বহর ছিল সেখানে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। আপনার বলা হচ্ছে যে গতকালকে রাতে চরেশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘির পাড় থেকে ফেরার পথে চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে আসলে এই হামলার ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা হঠাৎ করেই রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহরের উপর এলোপাতারি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বহরে থাকা মোহাম্মদ শাহেদ নামক একজন আহত হয়েছে। ঘটনার সময় আশপাশে নিকশ কালো অন্ধকার থাকায় দুর্বৃত্তরা হামলার সুযোগ পায়। এর আগে চৌমুহনী খাদ্য গুদামের সামনে একই ধরনের হামলার শিকার হয়েছিল হান্নান মাসুদের প্রতিনিধিরা। এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। এনসিপির যিনি স্থানীয় প্রতিনিধি আছেন তিনি বলছেন মোটরসাইকেলটিতে 3 জন ছিলেন, শাহেদ, হাসান, সোহেল। তো এর মধ্যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনার শাহেদ। আর এই হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন। এখন হান্নান মাসুদের বক্তব্য কি, কারা এই হামলা করছে? তার বক্তব্য, আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে দাবি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর ওসি সাহেব বলছেন যে বিষয়টি জানা নাই, জানা থাকলে বা অভিযোগ পেলে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তো এরকম ঘটনায় হান্নান মাসুদের যে মোটরসাইকেল এটা ওভারপাস হওয়ার পরে মাঝখানে যারা ছিল তাদের উপরে হামলাটা হয়েছে। একটা ইট হান্নান মাসুদের মাথায়ও পড়তে পারত। এর আগে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন, ব্যান্ডেজ নিয়ে তিনি হাতিয়াতেই এই সহ সম্ভবত 2 বার তিনি হামলার শিকার হলেন। অল্পের জন্য বাইচেই গেছেন আমরা বলতে পারি, কারণ তাদেরকে টার্গেট করে যদি কখনো কোনো অভিযান হয় সেটা খুবই খারাপ পরিণতি আনবে। তো ওই যে হান্নান মাসুদ একটা কথা বলছিল যে আমার নিরাপত্তা একটা ইস্যু আছে, এই জন্য এর আগের বার যখন তিনি হাতিয়াতে শোডাউন করছেন বা গেছেন তখন তিনি জামাত নেতার থেকে প্রাপ্ত একটা গাড়ি ব্যবহার করতেন। তখন তিনি কিন্তু বলছিলেন যে ভাই আমার নিরাপত্তা ইস্যু একটা বিষয় আছে, সেই জন্য আমরা গাড়ি ব্যবহার করি। তো আজকে মোটরসাইকেলে হামলার পর সেই বক্তব্য আবারও আসছে, হান্নান মাসুদদের গাড়ি দরকার, তবে বুলেট প্রুফ হইলে মনে হয়, বা ইট প্রুফ। বুলেট প্রুফ গাড়িও কিন্তু ইট প্রুফ, আদলা দিয়া ঢিল মারলে গাড়ির গ্লাস ক্লাস ভাঙবে না ওই রকম, কারণ তারা জাতীয় জীবনে খুবই বড় একটা ভূমিকায় মনে হয় চলে গেছে। তবে ঘটনা কে ঘটাইছে, আওয়ামী লীগ, বিএনপি নাকি কাছের কেউই, প্রশ্ন থেকে যায়। ভালো থাকুন।